Hi guys, welcome to PRC Foundation. How are you? I expect you are very well. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। অ্যাকচুয়ালি ফ্যান্সি শব্দের অর্থ কল্পনা, ইমাজিনেশন শব্দের অর্থ কল্পনা। তো ব্যাপারটা আসলে গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার, ঠিক আছে? তো আলোচনার শুরুতে আমি এ ধরনের যে সিনোনিমাস পেয়ার্স আছে, অর্থাৎ দুইটা শব্দ একই রকম বাট ফার ডিফারেন্স আছে, অর্থগত লিটারালি মিনিংটা এক বাট এর একটা যে ডিফারেন্স, সেই ডিফারেন্স আছে, এই ধরনের কিছু শব্দ নিয়ে আগে আমরা প্রথমে আলোচনা করি। যেমন আমরা যদি বলি ইনভেনশন, এটার মানেও আবিষ্কার, আবার যদি বলি ডিসকভারি, এটার মানেও আবিষ্কার, কিন্তু এদের মধ্যে ব্যবহারগত ভিন্নতা রয়েছে। আবার যদি আমি বলি রিয়েলাইজেশন, এটার মানেও বুঝতে পারা বা বোঝা, উপলব্ধি। আবার যদি বলি আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এটার মানেও কিন্তু একই দাঁড়ায়, যে বুঝতে পারা বা বোঝা, এটাই বোঝায়। আবার যদি আমরা এই শব্দ ব্যবহার করি কোহেশন অ্যান্ড কোহেরেন্স, কোহেশন মানেও হচ্ছে ধারাবাহিকতা, কোহেরেন্স মানেও হচ্ছে ধারাবাহিকতা। সিমিলারলি ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, ফ্যান্সি মানেও কল্পনা, ইমাজিনেশন মানেও কল্পনা। তো শুরুতে কি বলেছিলাম? ইনভেনশন, ডিসকভারি। তো তোমরা এটা ভালোভাবেই জানো যে ইনভেনশনটা কি। ইনভেনশনটা হচ্ছে পৃথিবীতে নতুন কিছু আবিষ্কার, যেটা অস্তিত্ব পৃথিবীতে নাই, নতুন ভাবে। অ্যাজ ফর এক্সাম্পল, আজকে তোমরা স্মার্টফোন ব্যবহার করছো, এই স্মার্টফোন কিন্তু পৃথিবীতে ছিল না, এই জন্য এটা হচ্ছে ইনভেনশন, এটা যখন আবিষ্কার করা হয়। বাট কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে, তখন পৃথিবীতে তার অস্তিত্ব ছিল, মানুষের অজানা ছিল, তাই সেটাকে ডিসকভারি বলা হয়। দ্যাট মিনস ইনভেনশন এবং ডিসকভারির মধ্যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে ইনভেনশন বলতে নিউ সামথিং অ্যান্ড ডিসকভারি বলতে নট নিউ সামথিং, এক্সিস্টেড সামথিং টু বি নোন, আর এক্সিস্টেড কোনো কিছুকে পরিচয় করে দেওয়া, যেটা পৃথিবীতে মানুষ জানে না। তাহলে এভাবে যেমন ইনভেনশন এবং ডিসকভারির মধ্যে অর্থগত সিমিলারিটি থাকলেও ব্যবহারগত ভিন্নতা রয়েছে, তেমনি ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যেও আছে। পরবর্তী ওয়ার্ড কি বলেছিলাম? রিয়েলাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। রিয়েলাইজেশন বলতে আমরা কি বুঝি? রিয়েলাইজেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খ রূপে না বুঝে শুধু উপলব্ধিতে আসা। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি একটা লেকচার শুনেছো, সেই লেকচারে 100টা সেন্টেন্স আছে, সেখানে তুমি 100টা সেন্টেন্সই পুরোপুরি বুঝোনি, বাট তুমি মোটামুটি আইডিয়াটাকে পিক আপ করতে পেরেছো, এটা হচ্ছে রিয়েলাইজেশন। আর তুমি আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝানো হয়? যে তুমি একটা সেন্টেন্স পড়েছো, সেখানে 100টা ওয়ার্ড আছে বা 10টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তুমি বুঝতে পেরেছো, এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ রিয়েলাইজেশন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝা না, আর আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝা। তাহলে রিয়েলাইজেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেও একটা ভাগ রয়েছে এবং সুপিরিয়রিটি রয়েছে। এবার চলে আসি কোহেশন অ্যান্ড কোহেরেন্স, দুইটার মানেই ধারাবাহিকতা। তো কোহেশন বলতে আসলে আমরা কি বুঝি? কোহেশন বলতে হচ্ছে থিঙ্কিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ থিঙ্কিং অ্যারেঞ্জমেন্ট বলতে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে চিন্তা চেতনার যে ধারাবাহিকতা, এটা হচ্ছে কোহেশন। আর কোহেরেন্স বলতে কি? ওই চিন্তা চেতনার ধারাবাহিকতা মেনটেন করে, ওই ধারাবাহিক চিন্তা চেতনাকে প্রকাশ করা ধারাবাহিকভাবে, এটাই হচ্ছে কোহেরেন্স। সিমিলারলি ফ্যান্সি হচ্ছে কল্পনা, ইমাজিনেশন মানেও কল্পনা। তাহলে এই কল্পনা কিভাবে দুইটা একটা থেকে আলাদা ডিফারেন্স, বা কোনটার সুপিরিয়রিটি বা ব্যাপকতা তাহলে বেশি, এই বিষয়টাই আসলে এসটি কোলরিজ বায়োগ্রাফিয়া লিটারিয়া এই এসেটাতে যখন সে ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোকে অবজার্ভ করছিল, তখন সে ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে এই পার্থক্যটা দেখিয়েছেন এবং এই ধারণার ব্যাপকতা তিনি তুলে ধরেছেন, রাইট? তো ফার্স্ট অফ অল এই দুইটা জিনিসের মধ্যে কোনো ডিস্টিংগুইশ দেখানোর আগে এসটি কোলরিজ যেটা করেছে সেটা বলছে যে ফ্যান্সি এবং ইমাজিনেশন এই দুইটা যে সিনোনিমাস ফ্যাকাল্টি অফ হিউম্যান হার্ট আর হিউম্যান মাইন্ড, এটা তিনি স্বীকার করতে চাননি। এটা বলছে যে না, এই দুইটা হচ্ছে সেপারেট। ফ্যান্সিটা ইমাজিনেশন, মানে ফ্যান্সি ইমাজিনেশন থেকে সেপারেট, ঠিক আছে? তো এইটাকে বোঝানোর জন্য তিনি কি করেছেন? আগে ইভ্যালুয়েট করেছেন, আর এই ইভ্যালুয়েট করার জন্য তিনি মিল্টনকে রেফার করেছেন এবং আব্রাহাম কাউলিকে রেফার করেছেন। তো তিনি এটা বলছেন যে মিল্টন হচ্ছে একজন ইমাজিনেটিভ আর্টিস্ট, আর আব্রাহাম কাউলির যদি বিষয়টা আসে তাহলে সে ফ্যান্সিফুল আর্টিস্ট।
কিভাবে বিষয়টা দেখো। ব্যাপার হচ্ছে যে জন মিল্টন যখন সে তার প্যারাডাইস লস্ট বা প্যারাডাইস রিগ্যান্ট এটা যখন লিখেছে, তো জন মিল্টনকে কি কখনো শয়তানকে, ডেভিলকে সচক্ষে দেখেছে? কিন্তু এই ডেভিল এই কল্পনা শক্তির মাধ্যমে, ডেভিলের যে ফিজিক্যাল স্ট্রাকচার, যে তার যে শারীরিক যে বর্ণনা দিয়েছেন, এটা হচ্ছে ইমাজিনেশনের রেজাল্ট। আবার তিনি কি এই পৃথিবীতে কোনো মানুষই কি হেল দেখেছে, নরক দেখেছে? দেখেনি। কিন্তু জন মিল্টন কি করেছে? নরকের বর্ণনা দিয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ কি জান্নাত দেখেছে? জান্নাতও দেখেনি। কিন্তু জন মিল্টন কি করেছে? জান্নাতের বর্ণনা দিয়েছে। অর্থাৎ এই যে এই বিষয়টা যে কোনো কিছু দেখেনি, না দেখে কল্পনার শক্তি থেকে সেটাকে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করা, সেটাকে তুলে ধরা, সেটাকে উপস্থাপন করা, এই রেজাল্টটা কোন জায়গা থেকে আসে? হাই ইমাজিনেশন থেকে আসে, আর ইমাজিনেশন থেকে আসে, এটা ফ্যান্সি থেকে কখনো আসে না। আর আব্রাহাম কাউলি বা ওয়ার্ডসওয়ার্থ সরাসরি কিন্তু এস.টি. কোলরিজ ওয়ার্ডসওয়ার্থকে মানে কথাগুলো বলছে না, কারণ একটা ফিচার থাকতে হয় ক্রিটিসিজমের। আর এই ফিচারটা হচ্ছে যে সরাসরি আক্রমণ না করে এটাকে কি করা হয়? ডিসকভারি টার্মে আক্রমণ করা হয়। ডিসকভারি টার্ম মানে কি? আবিষ্কার করে দিতে হবে, এবং সেটা এস.টি. কোলরিজ সেটাই করেছে। আর এই ডিসকভারি টার্মে আবিষ্কার করা, এই জিনিসটাকে উপস্থাপন করার মাধ্যমে এস.টি. কোলরিজ কিন্তু এটা বুঝিয়েছেন সে একজন ইমাজিনেটিভ আর্টিস্ট, নট এ ফেন্সিবল আর্টিস্ট। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এই ব্যাপারটা থেকে বুঝতে পারছো যে ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে একটা ফার ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এর জন্য এখানে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে মূলত সেটা হচ্ছে যে গিল্ট অ্যান্ড সরো, এই কবিতাটা নিয়ে অ্যাকচুয়ালি বায়োগ্রাফিয়া লিটারিয়াতে এস.টি. কোলরিজ ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ব্যাপকভাবে কথা বলেছেন। তো এখন এখানে যদি আমরা ডেফিনেশনে আসি, তাহলে ডেফিনেশন থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন আর টু সেপারেটেড ফ্যাকাল্টি অফ হিউম্যান মাইন্ড, দিস ইজ দ্য ফার্স্ট টার্ম। এবার ইমাজিনেশনটা কি? ইমাজিনেশনটাকে এই ডেফিনেশনটা দেওয়ার আগে তোমাদেরকে আমি আবার আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, তাহলে এটা মানে এটার মাধ্যমে আরো ভালো বুঝবে। উদাহরণস্বরূপ তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো বা যে কলেজে পড়ো, সেখানে কি আছে? আর্টস ফ্যাকাল্টি আছে, সায়েন্স ফ্যাকাল্টি আছে, কমার্স ফ্যাকাল্টি আছে। তো কমার্স ফ্যাকাল্টিতে যাই, এখানে সাবজেক্ট কম, অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে, এবং আরো কিছু সাবজেক্ট আছে, ঠিক আছে? তো এটা নিয়ে কি কমার্স ফ্যাকাল্টি। আর এই কমার্স ফ্যাকাল্টির একটা সাবজেক্ট কি? একটা সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, আর একটা সাবজেক্ট কি? ম্যানেজমেন্ট, আর একটা সাবজেক্ট কি? ফাইন্যান্স, আর একটা সাবজেক্ট কি? মার্কেটিং। এই যে এইভাবে একটা ফ্যাকাল্টির মধ্যে একাধিক সাবজেক্ট। অর্থাৎ এখান থেকে এই বিষয়টাকে সূক্ষ্মভাবে যদি আমরা নিয়ে আসি, তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ইমাজিনেশনটাকে আমরা একটা ফ্যাকাল্টি, ইভেন আমরা একটা ইউনিভার্সিটির সাথে কনসিডার করতে পারি। যদি তুমি বৃহৎ অর্থে যাও, একটা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি কনসিডার করো, তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে একাধিক ফ্যাকাল্টি থাকে। আর যদি তুমি বিশ্ববিদ্যালয়ের সাথে কনসিডার করো, তাহলে এই ফ্যাকাল্টি বা এই সাবজেক্টগুলো ফ্যান্সি হয়ে যাবে। অর্থাৎ ইমাজিনেশনটা হচ্ছে, ইমাজিনেশন মিন্স ভ্যাস্ট থিঙ্কিং পাওয়ার অফ হিউম্যান মাইন্ড, অ্যান্ড ফ্যান্সি বলতে যেটা আসতেছে সেটা হচ্ছে লিমিটেড থিঙ্কিং পাওয়ার অফ হিউম্যান মাইন্ড দ্যাট বেসড অন এক্সপেরিয়েন্সড অ্যান্ড মেমোরাইজেশন। অর্থাৎ এই সংজ্ঞাটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ইমাজিনেশনটা মানুষের সুউচ্চ কল্পনা, বিস্তৃত কল্পনা, আর ফ্যান্সিটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স বেসড একটা কল্পনা, যে কল্পনাটা মানুষ মেমোরাইজেশনের মাধ্যমে স্মরণ করে থাকে, ঠিক আছে? এর পরবর্তী টার্মে এস.টি. কোলরিজ কি করেছে যে ইমাজিনেশনকে, ফ্যান্সি এবং ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্সটাকে সুদৃঢ় করার জন্য তিনি ইমাজিনেশনটাকে দুইটা পার্টে বিভক্ত করেছেন, কিন্তু ফ্যান্সিকে কোনো পার্ট হিসাবে দেখাননি। ইমাজিনেশনকে কি করেছেন? দুইটা পার্টে বিভক্ত করে তিনি বলেছেন প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। তো প্রাইমারি ইমাজিনেশন বলতে কি বুঝি আমরা? যে প্রাইমারি ইমাজিনেশন বলতে এস.টি. কোলরিজ যেটা বেসিক্যালি বুঝিয়েছেন সেটা হচ্ছে ইনস্টিংটিভ কল্পনাটাকে, অর্থাৎ ন্যাচারাল, যেটা প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে, এটা হচ্ছে সহজাত, এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। তো আর সেকেন্ডারি ইমাজিনেশনটা কি? সেকেন্ডারি ইমাজিনেশনটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাকাল্টি। ওকে, ক্রিয়েটিভ ফ্যাকাল্টি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এক্সারশন অফ হিউম্যান ফ্যাকাল্টি। এই যে এক্সারশন অফ হিউম্যান ফ্যাকাল্টি, এটাই হচ্ছে মানুষের
এই সেকেন্ডারি ইমাজিনেশন। আর অন দি আদার হ্যান্ড ফ্যান্সিটাকে তিনি কি বলেছেন, যে ফ্যান্সি হচ্ছে অতীত কিছু অভিজ্ঞতা আর সেটা মেমোরাইজেশনের একটা মানে স্মৃতির মাধ্যমে সেটাকে প্রকাশ করার একটা প্রক্রিয়া। অর্থাৎ একজন ইমাজিনেটিভ রাইটার সে যদি ইমাজিনেটিভ হতে চায় তাহলে অবশ্যই তাকে স্কিল বাড়াতে হবে, আর স্কিল বাড়ানোর জন্য তাকে মাস্ট লেবার দিতে হবে। শুধু ফ্যান্সি থেকে এই হাই ইমাজিনেশন বা ইমাজিনেশনটা কখনো আসে না। তো এখানে ডিফারেন্স যেটা, এটা বোঝার জন্য লাস্টলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এস.টি. কোলরিজও কবিতার সংজ্ঞা দিয়েছেন, ডিফাইন করেছে কবিতাকে, আবার কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও কবিতাকে ডিফাইন করেছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার যে ডেফিনেশন সেটা আমরা জানি, যে কবিতাটা হচ্ছে কি, পোয়েট্রি is the spontaneous overflow of powerful feeling that is recollected in tranquility. এটা হচ্ছে ডেফিনেশনটা কিসের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এখানে কি বলা হচ্ছে, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, উপচে পড়া অনুভূতির মানে কি বলে, পাওয়ারফুল ফিলিংস এর উপচে পড়া, শক্তিশালী অনুভূতির উপচে পড়া। আর এটা কি বলা হচ্ছে, রিকালেক্টেড বলতে কি, অতীত অভিজ্ঞতা থেকে এবং মেমোরাইজেশন থেকে মানে কালেক্ট করা, এটাই হচ্ছে রিকালেক্টেড। বাট অন দি আদার হ্যান্ড, অপরদিকে এস.টি. কোলরিজ কবিতার যে ডেফিনেশন দিয়েছে বা কবিতার যে সংজ্ঞাটা দিয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণরূপেই ডিফারেন্স। অ্যাকর্ডিং টু এস.টি. কোলরিজ, পোয়েট্রি মিন্স গিভিং প্লিজার উইথ pleasurable communication and having sufficient pleasures of all the branches of knowledge. অর্থাৎ কবিতার এই যে ডেফিনেশনের মাধ্যমে এস.টি. কোলরিজ যেটা বুঝিয়েছে, যে মানুষের প্লিজারের টার্মটা সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, ছোটবেলায় তুমি যেটা করে আনন্দ পেয়েছো, আজকে কিন্তু সেটা করে তুমি আনন্দ পাবে না। কবিতাকে কেমন হতে হবে, যেন সময়ের সাথে সাথে পোয়েট্রির আনন্দটা, পোয়েট্রির যে দিকটা, এটা যেন পরিবর্তিত না হয়। যার কারণে একটা কবিতা পড়ার মাধ্যমে একজন মানুষ সে যেমন আনন্দ পাবে হচ্ছে সাহিত্যিক, তেমনি আনন্দ পেতে হবে তাকে সায়েন্টিফিক, তেমনি আনন্দ পেতে হবে তাকে তেমনি আনন্দ পেতে হবে তাকে হিস্টোরিক, এবং তেমনি আনন্দ ফিলোসফির মতো যেন আনন্দ থাকে। এটাই হচ্ছে এস.টি. কোলরিজের কবিতার ডেফিনেশন। ওকে, তাহলে এখান থেকে আমরা এই আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে ইমাজিনেশন হচ্ছে কল্পনা। কোন ধরনের কল্পনা? ভ্যাস্ট, বিস্তৃত কল্পনা। আর ফ্যান্সিটা কি? ফ্যান্সিটাও কল্পনা, কিন্তু এটা কোন ধরনের কল্পনা? এটা হচ্ছে পাস্ট এক্সপেরিয়েন্স বেসড মেমোরাইজেশন। ওকে, পাস্ট এক্সপেরিয়েন্স বেসড মেমোরাইজেশন এই টার্মটাকে বোঝানোর জন্য আরো একটু ক্লিয়ার করে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এখানে এস.টি. কোলরিজ এটাকে লঘু করেছে। এস.টি. কোলরিজ এটার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে যে মানুষ যদি 2 বছর আগে কোনো উল্লেখযোগ্য জায়গায় বেড়াতে যায়, তাহলে সেই বিষয়গুলো সে নোট করে রাখে, আর এগুলো নোট করে রাখার মাধ্যমে সে কিন্তু 2, 4, 10 বছর 5 বছর পরেও এগুলোকে মনে করতে পারে। সুতরাং ফ্যান্সিটা আসলে কোনো ক্রিয়েটিভ জিনিয়াস না। ক্রিয়েটিভ জিনিয়াস বলতে আসলে ইমাজিনেটিভ পাওয়ারটাকেই বোঝানো হয়ে থাকে। I hope this is very helpful to you. This is really helpful to you. এটা অনেক বেশি তোমাদের জন্য সাহায্যকারী হবে, আর প্রশ্নগুলো পড়তে তোমাদেরকে অনেক বেশি মানে এবার সহজ করে দেবে বা ইন্সপায়ার করবে। অ্যান্ড ওয়ান থিং মোর, আমি একটা জিনিস বলি, তুমি যেখান থেকে প্রশ্ন পড়ো না কেন, আমার ওয়েবসাইট থেকে নোটস নাও, স্টাডি গাইড থেকে পড়ো, বা টেক্সট থেকে পড়ো, বা যে কোনো ওয়েবসাইট থেকে নোটস পড়ো, যে সমস্ত লাইনগুলো তোমার জন্য মনে রাখা কঠিন, সে সমস্ত লাইনগুলো তুমি কি করবে, আন্ডারস্ট্যান্ডিং করবে, করে সেটাকে নিজের মতো করে লিখে নিবে, তাহলেই তোমার সারা জীবনের জন্য থেকে যাবে। রাইট? এই যে আমি যে লেকচারটা দিলাম, এই লেকচারটা শোনার পরে তুমি তোমার নিজের মতো করে ভাবো, আর এই নিজের মতো করে যখন তুমি ভাবতে পারবে, তখন সেটা কি হবে জানো? ইমাজিনেশন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তো পরবর্তীতে আবার নতুন লেকচার নিয়ে হাজির হবো। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ওয়ান থিং মোর, নেভার স্টপ ইয়োরসেলফ।